নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 16ই ডিসেম্বর সোমবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক দেশ এক ভোট নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করে বলেছেন, যারা বাংলায় 8 দফায় ভোট করায় তারা নাকি দেশে 1 দফায় নির্বাচন করাবে। ব্যাপারটাই হাস্যকর। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর, তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শর্ত সাপেক্ষে জামিনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে জেল থেকে এখনও ছাড়া পাননি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। দুর্নীতি বেনিয়মে ক্ষোভ, নলহাটির সমবায় ভোটে জয়ী বাম গণতান্ত্রিক প্রার্থীরা। প্রয়াত উস্তাদ জাকির হোসেন রবিবার গুরুতর অসুস্থ অবস্থায় সান ফ্রান্সিসকোর একটা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই বিশ্ববরেণ্য তবলাবাদককে সোমবার ভারতীয় সময় সকাল 6টায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসামান্য প্রতিভার অধিকারী ওস্তাদ জাকির হোসেনের প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কাজ দেওয়ার ছুতোয় মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ অভিযুক্ত উত্তরপ্রদেশের বিজেপি কার্যকর্তা। নিজের ব্যাগে প্যালেস্টাইন লেখা নিয়ে সংসদে ঢুকেছেন প্রিয়াঙ্কা গান্ধী। বিজেপি বলল, তোষণের রাজনীতি করে কংগ্রেস। 1971 বিজয় দিবস 16ই ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনিনুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলের যাওয়ার কথা ফোর্ট উইলিয়ামে। তারা কলকাতায় এসে পৌঁছেছেন গতকাল। হিলি সীমান্তে সৌজন্যের নজির। 1971 বিজয় দিবস 16ই ডিসেম্বর উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগকে সমর্থন এবং ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার জেরে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে দূতাবাস বন্ধ করার ঘোষণা করেছে ইসরায়েল। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক দেশ এক ভোট নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করে বলেছেন, যারা বাংলায় 8 দফায় ভোট করায় তারা নাকি দেশে 1 দফায় নির্বাচন করাবে। ব্যাপারটাই হাস্যকর। একই সঙ্গে তৃণমূল সাংসদের অভিযোগ, ভোট প্রক্রিয়ায় বদল এনে সংবিধান বদলে দিতে চাইছে বিজেপি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিকরা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে এক দেশ এক ভোট নিয়ে প্রশ্ন করেন। জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের 140 কোটি মানুষের অধিকার কেড়ে নিয়ে তাদের বিভ্রান্ত করছে কেন্দ্রের সরকার। যারা বাংলায় 8 দফায় নির্বাচন করায় তারা দেশে 1 দফায় নির্বাচন করবে। এটা হাস্যকর। তবে এখানেই থামেননি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আরও সংযোজন, 2 বছর অন্তর অন্তর যদি মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে থাকে তবে কেন্দ্র সরকার চাপে থাকে। মানুষের অধিকার কেড়ে নেওয়া, সংবিধান বদলে দেওয়ার প্রচেষ্টা এটা। আমরা আগেই বলেছিলাম, দেশবাসীর 5 বছরে 6 বার ভোট দেওয়ার অধিকার কেড়ে 1 বার ভোট দিতে বলছে। এটা হয় নাকি? নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শর্ত সাপেক্ষে জামিনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে জেল থেকে এখনও ছাড়া পাননি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। শীর্ষ আদালতের নির্দেশের পরেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় চার্জ গঠনের জন্য জোর কদমে তোড়জোড় শুরু হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে ইডিকে সমস্ত নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আজ সোমবার সুপ্রিম কোর্টের তরফে আগামী বুধবারের মধ্যে সাক্ষী তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে ইডিকে। প্রায় প্রতিদিন বিচার প্রক্রিয়া চলতে পারে। মৌখিক পর্যবেক্ষণে এমনই ইঙ্গিত দিয়েছে আদালত। 5 নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিটে যারা অভিযুক্ত হিসাবে যুক্ত তাদের বিরুদ্ধে নোটিশ এবং নথি দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারক।
উল্লেখ্য যে 2022 সালের 23শে জুলাই গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর একাধিকবার জামিনের আর্জি জানালেও তা খারিজ হয়ে যায়। গত 13ই ডিসেম্বর সুপ্রিম কোর্ট ইডির মামলায় শর্ত সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছে, তবে দেওয়া হয়েছে একাধিক শর্ত। সুপ্রিম কোর্ট জানিয়েছে শীতকালীন ছুটি অর্থাৎ চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে চার্জ গঠন করতে হবে। যে সমস্ত সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা থাকছে তাদের বয়ান রেকর্ড করতে হবে। সমস্ত তথ্য জোগাড়ের পর কার্যকর হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের নির্দেশ। আগামী বছর 1 ফেব্রুয়ারির মধ্যেই এই সকল শর্ত পূরণ করতে হবে, তারপরেই মিলতে পারে জামিন। তবে এই গোটা প্রক্রিয়াটাই ইডির মামলার প্রেক্ষিতে, এর সঙ্গে সিবিআইয়ের মামলার কোনো যোগ নেই। সিবিআইয়ের মামলা আলাদা। দুর্নীতি বেনিয়মে ক্ষোভ, নলহাটির সমবায় ভোটে জয়ী বাম গণতান্ত্রিক প্রার্থীরা। 37টা আসনের সমবায় 20-17 ব্যবধানে জয়ী হয়েছেন বাম গণতান্ত্রিক প্রার্থীরা। নলহাটির কয়থা 1 সমবায় উন্নয়ন সমিতিতে ভোট হলো 12 বছর বাদে। মোট ভোটদাতার সংখ্যা 3580টা। এলাকার সিপিআইএম নেতা প্রশান্ত লেট, নাসিম শেখরা ক্ষোভের সঙ্গে বলেছেন, মানুষ এমনি এমনি ক্ষুব্ধ হয়নি। চোখের সামনে দেখেছেন এলাকার কৃষকদের কাছ থেকে না কিনে সমবায় ধান কিনেছে আড়তের মাধ্যমে। গরিব কৃষকের 2 পয়সার মুখ দেখার সুযোগ বন্ধ করেছে। এতদিন চেয়ার দখল করে থাকা তৃণমূলের সম্পাদক সভাপতিরা নিজেদের আত্মীয়দের ঢুকিয়েছে সমবায়। কর্মী নিয়োগ ও স্বজন পোষণ এলাকাবাসীকে চরম ক্ষুব্ধ করেছে। ফলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের রায় দিয়েছেন। দীর্ঘদিনের ক্ষোভ বঞ্চনার জন্য স্থানীয়রা সরব ছিলেন, দাবি তুলেছিলেন নির্বাচনের। অবশেষে হয়েছে সেই নির্বাচন, দুর্মুষ হয়েছে তৃণমূল। বাম গণতান্ত্রিক এবং কংগ্রেস সমর্থিত প্রার্থীদের মঞ্চের কাছে 20-17 ফলাফলে পরাজিত হয়েছে শাসক দলের প্রার্থীরা। কয়থা 1 সমবায় উন্নয়ন সমিতির নির্বাচনে এই জয়ের উচ্ছ্বাসের জোয়ার দেখা গিয়েছে এলাকায়। প্রয়াত উস্তাদ জাকির হোসেন রবিবার গুরুতর অসুস্থ অবস্থায় সান ফ্রান্সিসকোর একটা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই বিশ্ববরেণ্য তবলাবাদককে সোমবার ভারতীয় সময় সকাল 6টায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 73 বছর। রবিবার রাতে জাকির হোসেনের মৃত্যুর খবর নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। দেশ বিদেশের প্রায় সমস্ত সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে উস্তাদ জাকির হোসেনের মৃত্যুর খবর জানিয়েছিল, কিন্তু সেই খবরকে নস্যাৎ করে দেন তার পরিবারের লোকেরা। ভাইপো আমির আউলিয়া দাবি করেছিলেন কাকা এখনো বেঁচে রয়েছেন, সকলে ওনার জন্য প্রার্থনা করুন। কিন্তু সোমবার সকালে কেটে গেল সব ধোঁয়াশা। পরিবারের পক্ষ থেকে একটা বিশেষ বার্তায় জানিয়ে দেওয়া হয়, প্রয়াত হয়েছেন কিংবদন্তি তবলাবাদক সঙ্গীতজ্ঞ উস্তাদ জাকির হোসেন। অসামান্য প্রতিভার অধিকারী উস্তাদ জাকির হোসেনের প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিংবদন্তি শিল্পী জাকির হোসেনের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক্স হ্যান্ডেলে উস্তাদ জাকির হোসেনের স্মৃতি রোমন্থন করেছেন নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, কিংবদন্তি তবলা শিল্পী উস্তাদ জাকির হোসেনের প্রয়াণে গভীরভাবে শোকাহত। অসাধারণ প্রতিভার অধিকারী হিসাবে তিনি স্মরণীয় থাকবেন। উনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের দুনিয়ায় বিপ্লব এনেছিলেন। প্রধানমন্ত্রী আরও লিখেছেন, বিশ্বের মঞ্চে তুলে এনেছিলেন তবলাকে, তার তালে অসংখ্য শ্রোতাকে বুঁদ করে রেখেছিলেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে বিশ্বের সঙ্গীতকে মিশিয়েছিলেন তিনি। এইভাবেই সাংস্কৃতিক ঐক্যের আইকন হয়ে উঠেছিলেন উস্তাদ জাকির হোসেন। প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য, জাকির হোসেনের শিল্পকলা এবং সৃষ্টি করা সুরের মূর্ছনা প্রজন্মের পর প্রজন্ম ধরে সবাইকে আবিষ্ট করে রাখবে। ওর পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সহানুভূতি রইল। উস্তাদ জাকির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি। কাজ দেওয়ার ছুতোয় মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, অভিযুক্ত উত্তরপ্রদেশের বিজেপি কার্যকর্তা। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারায় ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। যদিও এই অভিযোগ খারিজ করেছেন ওই কার্যকর্তা। মথুরার হাইওয়ে থানার পুলিশ আধিকারিক আনন্দ কুমার শাহী জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 64(1) ধর্ষণ এবং 351(3) বলপূর্বক ভীতি প্রদর্শন ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওই মহিলার বয়ান রেকর্ড করা হবে। বিস্তারিত তদন্তের পর পরবর্তী পদক্ষেপ করা হবে। পুলিশের কাছে এই মহিলার লিখিত অভিযোগ থেকে জানা গিয়েছে তিনি দিল্লির বাসিন্দা, একটা স্বেচ্ছাসেবী সংস্থা চালান। অভিযুক্তের সঙ্গে ওই মহিলার আলাপ ফেসবুক সূত্রে। মহিলা দাবি করেছেন
স্বেচ্ছাসেবী সংস্থা নিয়ে আলোচনা এবং কাজ দেওয়ার নাম করে গত 14ই সেপ্টেম্বর ওই বিজেপি নেতা তাকে মথুরায় ডেকে পাঠান। সেখানে পৌঁছতেই ওই মহিলা এবং তার বন্ধুকে একটা ফার্ম হাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছতেই স্বেচ্ছাসেবী সংস্থা নিয়ে আলোচনা করার অছিলায় তার বন্ধুকে ঘরের বাইরে যেতে বলা হয়। এরপরেই মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন মহিলা। তাকে হুমকিও দেওয়া হয় এবং বলা হয় পরবর্তী সময়ে একা আসতে। নিজের ব্যাগে প্যালেস্টাইন লেখা নিয়ে সংসদে ঢুকলেন প্রিয়াঙ্কা গান্ধী, আর বিজেপি বলল তোষণের রাজনীতি করে কংগ্রেস। ইসরায়েল সেনা 14 মাস আগে গাজা দখলের অভিযান শুরু করতেই বিতর্কটা শুরু হয়েছিল। সোমবার তা আরও উস্কে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী ভডরা। ওয়েনারের কংগ্রেস সাংসদ সোমবার সংসদে ঢুকলেন প্যালেস্টাইন লেখা একটা ব্যাগ কাঁধে নিয়ে, যা দেখে বিজেপি সাংসদরা অভিযোগ তুললেন প্রিয়াঙ্কা সংখ্যালঘু তোষণের রাজনীতি করছেন বলে। গত 7ই অক্টোবর গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলে হামলা চালিয়েছিল স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস। তারপর থেকে গাজা এবং আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাংকে ধারাবাহিক হামলা এবং গ্রাউন্ড অপারেশন চালিয়ে প্রায় 50,000 মুসলিমকে খুন করেছে ইসরায়েলি সেনা। এদের অধিকাংশই নিরপরাধ সাধারণ মানুষ, মহিলা এবং শিশু। কংগ্রেস ইতিমধ্যে জঙ্গি দমনের অছিলায় ইসরায়েল সেনার প্যালেস্টাইনি গণহত্যার বিরুদ্ধে সরব হয়েছে। কংগ্রেসের মুখপাত্র শামা মোহাম্মদ সোমবার জানিয়েছেন, প্যালেস্টাইনি নাগরিকদের প্রতি সহমর্মিতা জানাতেই প্রিয়াঙ্কা গান্ধীর এই পদক্ষেপ। ওই ব্যাগে প্যালেস্টাইন রাষ্ট্রের প্রতীক তরমুজের ছবিও আঁকা ছিল। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, একটা বিশেষ ব্যাগ বহন করে প্যালেস্টাইনের প্রতি তার সংহতি জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। এই হলো সমবেদনা, ন্যায় বিচার এবং মানবতার প্রতি অঙ্গীকার। 1971 বিজয় দিবস 16ই ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলের যাওয়ার কথা ফোর্ট উইলিয়ামে। গতকালই তাঁরা কলকাতায় এসে পৌঁছন। একাধিক ইস্যুতে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কে কিছুটা অবনতি হয়েছে। এই অবস্থায় মহান বিজয় দিবস পালন করছে ভারত এবং বাংলাদেশ। এই দিনটাকে উদযাপন করতে প্রত্যেক বছরই বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধারা কলকাতায় আসেন। তবে বর্তমান অবস্থায় এবার কলকাতায় বিজয় উৎসবে মুক্তিযোদ্ধারা আসবেন কিনা তা নিয়ে একটা সংশয় ছিল। কিন্তু রবিবারেই কলকাতায় পৌঁছন 9 সদস্যের মুক্তিযোদ্ধাদের একটা প্রতিনিধি দল। বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনিনুর রহমানের নেতৃত্বে ওই প্রতিনিধি দল শহরে এসেছেন। তাদের সঙ্গেই আছে পরিবার এবং অন্যান্য সদস্যরা। ইস্টার্ন কমান্ডের তরফে এই প্রতিনিধি দলকে স্বাগত জানানো হয়। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পিপি সিংয়ের নেতৃত্বে 17 সদস্যের একটা দল বাংলাদেশে গিয়েছেন, যারা ওপার বাংলার মহান বিজয় দিবস 2024-এর অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গিয়েছে, যা বর্তমান পরিস্থিতিতে খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। হিলি সীমান্তে সৌজন্যের নজির। 1971 বিজয় দিবস 16ই ডিসেম্বর উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। অশান্ত বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক প্রায় তলানিতে। এই পরিস্থিতিতে একেবারে ভিন্ন ছবি দেখা গেল ভারত বাংলাদেশ সীমান্তে। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সোমবার দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে এমন সৌজন্যের ছবি দেখা গেল। এদিন সকাল 10টা নাগাদ হিলি চেকপোস্ট 0 পয়েন্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি। বিএসএফের 79 ব্যাটালিয়নের ইন্সপেক্টর SN চৌবের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন 20 বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন। আবার বিএসএফের পক্ষ থেকেও মিষ্টি উপহার দেওয়া হয় বিজিবিকে। সঙ্গে কুশল বিনিময় করেন। দুদেশের মধ্যে এমন টালমাটাল পরিস্থিতিতেও বিজয় দিবস উপলক্ষে এমন সৌজন্যের ছবি চাক্ষুষ করতে দুপ্রান্তেই হাজির ছিলেন সাধারণ মানুষ। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগকে সমর্থন এবং ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার জেরে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে দূতাবাস বন্ধ করার কথা ঘোষণা করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সব সীমা লঙ্ঘন করে ফেলেছে আয়ারল্যান্ড। তারা ইহুদি বিদ্বেষ নীতি গ্রহণ করেছে এবং আইসিজেতে গণহত্যার অভিযোগকে সমর্থন করেছে। গিডিয়ন সার আরও বলেছেন, মনে করিয়ে দিতে চাই যে এর আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ায়
ডাবলিনে ইসরায়েলের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছিল। এদিকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, ইসরায়েলের দূতাবাস বন্ধের ঘোষণা দুঃখজনক। আয়ারল্যান্ড ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। গত বছর স্পেন এবং নরওয়ের সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতার স্বীকৃতি দেয় দেশটা। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।